আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। 40 দেশের অংশগ্রহণে বিনিয়োগ সম্মেলন শুরু সোমবার। 4 দিনের আয়োজনে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশাবাদী সরকার। শুল্ক কমাতে শিগগিরই মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। কমপক্ষে 3 মাস আগের মতোই শুল্ক রাখতে অনুরোধ জানাবে বাংলাদেশ। অর্থনীতিতে অন্তর্বর্তী সরকারের অর্জনে আইএমএফ সন্তুষ্ট, জানালেন অর্থ উপদেষ্টা। জুনের মধ্যে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি। গণঅভ্যুত্থানের সময় হামলা, ভাঙচুর, হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা আওয়ামীপন্থী 72 আইনজীবী কারাগারে, 11 জনের জামিন। এবং মিয়ানমারে ফিরতে রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন চায় রোহিঙ্গারা। প্রত্যাবাসনে প্রস্তুত বাংলাদেশের ট্রানজিট সেন্টার। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে ইটালিতে টিউলিপ উৎসবের প্রস্তুতির খবর। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salar Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। 40টি দেশের অংশগ্রহণে সোমবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। এই সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব আসবে এতটা উচ্চাশা না থাকলেও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করতেই এই আয়োজন। তাই এর ফল পেতে কিছুটা সময় লাগবে বলে মনে করে বিডা। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলন। 7 এপ্রিল থেকে শুরু হওয়া বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান। বাংলাদেশের যে গ্লোবাল ন্যারেটিভ, বাংলাদেশকে নিয়ে বাইরে যে পারসেপশন, সেই পারসেপশনটা যেখানে থাকার কথা সেখানে নেই। ওভারঅল প্যাকেজ হিসেবে আমরা যে জায়গাতে থাকার কথা সেই জায়গাতে পারসেপশন ওয়াইজ আমরা সেই জায়গায় গ্লোবালি নেই। যেহেতু নেই, একমাত্র উপায় হচ্ছে আমাদের কাছে এই জিনিসটাকে ওভারটার্ন করা। সেটা হচ্ছে আমরা যদি ইনভেস্টরদেরকে ফিজিক্যালি নিয়ে আসতে পারি বাংলাদেশে, তাহলে তারা প্রথমবার যখন বাংলাদেশকে এক্সপিরিয়েন্স করে, বাংলাদেশের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন তাদের কাছে মনে হয় যে না, এই দেশে আসলে ইনভেস্ট করা যাবে। তা আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশে ওনাদেরকে এনে ট্রু বাংলাদেশের পিকচারটা ওনাদেরকে দেওয়া, এবং সেটা দিতে পারলে যেটা হবে যে একটা পাইপলাইন তৈরি হবে। তিনি বলেন, রাতারাতি একটি দেশে বিনিয়োগ আসে না, ধীরে ধীরে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়। এই সামিট করে কি তার মানে কালকে থেকে হঠাৎ করে আমরা $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট গ্যারান্টি দিয়ে ফেলবো কিনা? ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি এই জন্য আবার বারবার বলছি যে আমাদেরকে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ন্যারেটিভটা ঠিক করতে হবে। এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স এন্ড নিউ বাংলাদেশ। আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি, সেই ইনিশিয়েটিভগুলো কি আমরা সেগুলো শেয়ার করতে চাই। যে ছবিটা আমি ওনাদেরকে দিতে চাই যে আজকে থেকে 10 বছর পরে, যখন এটা তো আমাদের ফার্স্ট আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 যেটাকে বলছি, এরকম করে যদি 10th বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2035 হয়, 2035 এ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের চেহারাটা কিরকম হবে, আমি এখান থেকে শুরু করতে চাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের প্রায় 40টি দেশের কয়েকশো প্রতিষ্ঠান বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছে। ঢাকার বাইরেও বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা। 9 এপ্রিল ঢাকায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী 2 দিনের মধ্যে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 37% শুল্ক বসানোর বিষয়ে অবস্থান তুলে ধরার সাথে সাথে আগামী 3 মাস যেন আগের মতো 15% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করা যায় তারও অনুরোধ জানাবে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রিজওয়ান নওয়াজ জানাচ্ছেন।
বুধবার বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশের ওপর কাইন রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। আগের 15% সঙ্গে 37 মিলে 52% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির উদ্ভূত পরিস্থিতিতে বিমস্টেক বৈঠক শেষে দেশে ফিরেই শনিবার জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার অর্থ মন্ত্রণালয়ে পরিকল্পনা, বাণিজ্য, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। একটা জিনিস আমরা সবাই একমত হব যে বাংলাদেশের কম্পিটিটিভনেস যেন আমরা না হারাই, কোন রকমের প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে আমাদের কম্পিটিটিভনেস যেন না কমে, সেই আশ্বস্তি আজকে আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা অত্যন্ত কনফিডেন্ট, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো। চট করে কোনো মন্তব্য না করে ধীরে চলো নীতিতে বাংলাদেশ। তবে শুল্ক বসানো নিয়ে অকারণে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ সরকারের। ইউএস এর সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো, এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব, সো দ্যাট তাদের সাথে আমাদের বাণিজ্যিক সেটা সম্পর্ক আরেকটু দৃঢ় হয়। কোথায় গিয়ে এটা দাঁড়াবে আমরা পুরো জানি না। শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসছি, এর থেকে আর কমানো যাবে না এখানে। কাজেই এই বাড়তি করের বোঝা কিন্তু অন্য জায়গাতেই শিফট হবে। এটা আমাদের উপর আর বেশি এই বোঝা চাপানো সম্ভব না। ফেব্রুয়ারি থেকে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছি। আগামী 1-2 দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। দুইটা চিঠি আগামী 48 ঘন্টার মধ্যে যাবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। বিশ্বজুড়ে শুল্কযুদ্ধ ঘোষণার পর কম্বোডিয়া, ভিয়েতনাম সহ কয়েকটি দেশ এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষি সেরে ফেলেছে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটির পর খুলেছে অফিস, শুরু হয়েছে কর্মচঞ্চলতা। পণ্যের দাম কম ছিল মন্তব্য করে ঈদ ভালো কেটেছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের বিষয়টি কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানান উপদেষ্টারা। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। ঈদে দীর্ঘ ছুটি পাওয়ায় এবার প্রায় 1.25 কোটি মানুষ ঢাকা ছেড়ে গিয়েছিলেন। এর মধ্যে 44 লাখের বেশি মানুষ ইতিমধ্যে আবার ঢাকায় এসেছেন। মোবাইল ফোনের সিম পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ছুটি শেষে আবার কর্মস্থলে কর্মজীবীরা, কর্মচঞ্চল সচিবালয়। ঈদের শুভেচ্ছা বিনিময় আর কোলাকুলি করে কাজ শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। আমরা যেহেতু ছুটি বেশি পেয়েছি, নির্দিষ্ট টাইমেই আমরা কর্মস্থলে যাব এবং অফিস করব। পণ্যের দাম কম থাকায় ঈদ ভালো কেটেছে দাবি উপদেষ্টাদের। ব্যতিক্রমী এবার সব দিক দিয়ে ভালো ছিল ঈদ। আপনারা দেখবেন পুরো 1 মাস আপনাদের দ্রব্যমূল্যের মোটামুটি সব ব্যাপারে একটু সহনীয় ছিল। যে ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয়, সেজন্য কাজ করে যাচ্ছে। ঈদটা একটু ভিন্ন ছিল, তারপরেও আমার খুবই ভালো লেগেছে, যেহেতু আমি সারাটা দিনই প্রায় বাচ্চাদের সাথে কাটিয়েছি। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়েও কথা বলেন উপদেষ্টারা। পড়বে না, একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কীভাবে পুষিয়ে নেওয়া যায়। আমাদের এখন দরকার আমাদের এফিসিয়েন্সি বাড়ানো, একটু ডাইভার্সিফাই করা। শুধু গার্মেন্ট না, আমরা চেষ্টা করবো লেদার বা অন্যান্য জিনিসগুলো এক্সপোর্ট করতে। আর ওদের কাছ থেকে যা যা দরকার হয়, ওদের মেশিনে আছে, এলএনজি আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কটা আরোপ করেছে, এটা তাদের গ্লোবাল একটা পলিসির অংশ। এটা যে কেবল বাংলাদেশের উপর আরোপ করেছে তা তো না। উপদেষ্টারা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং অর্থনীতিতে অর্জনে আইএমএফ সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে আইএমএফ মিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, জুনের মধ্যে $4.7 বিলিয়ন ঋণের পরবর্তী চতুর্থ এবং পঞ্চম কিস্তি একসাথে পাওয়া যাবে। আইএমএফ এর গবেষণা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে রোববার থেকে 2 সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করছে একটি প্রতিনিধি দল। সকালে প্রথম বৈঠক হয়েছে অর্থ সচিবের সাথে। সফরে আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর, জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন। বাজার ভিত্তিক বিনিময় হার চালু, বাড়তি রাজস্ব আয় এবং বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি কমিয়ে আনার বিষয়ে সরকার আইএমএফ এর চাওয়া পূরণ করতে পারেনি। এ কারণে ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি ছাড় আটকে দিয়েছে আইএমএফ। বেসিক্যালি যে আইএমএফ এর কনসার্নটা হলো রেভিনিউ জেনারেশন, আমাদের বাজেট সাইজ কত হবে, ডেফিসিট কত হবে, এগুলো কতটুকু আমরা রাখবো, এগুলো নিয়ে এখন আপাতত আমার সাথে ডিটেল কথা না, এগুলো কথা হবে, এনবিআর এর সাথে কথা হবে। আর বাংলাদেশ ব্যাংকের যে লোন রেজলিউশন, ডিফল্ট লোনগুলো কীভাবে, খারাপ লোনগুলো কীভাবে ইস্যু করবে, এটা অলরেডি একটা আমরা আইন ফ্রেম আউট করছি, ওগুলো নিয়ে কথা হবে। মোটটা ব্যাংকিং সেক্টরের সার্বিকভাবে ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা, ডিফল্ট লোন আদায়, আর এদিকে এনবিআরের আমরা ট্যাক্স জিডিপি রেশিও বাড়াবো কী করে, কোন কোন ক্ষেত্রে বাড়াবো, এইগুলি নিয়ে আলাপ হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আদালতে আত্মসমর্পণ করা আওয়ামী লীগ সমর্থক 83 জন আইনজীবীর মধ্যে 72 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ এবং 11 জন আইনজীবীকে জামিন দিয়েছেন মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত। এর আগে সকালে আত্মসমর্পণের জন্য আদালতে জামিনের দরখাস্ত দেন আসামিরা। আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুকি বলেন, এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ওই দিন 4 তারিখে যে ঘটনাগুলো ঘটেছিল তাদের যে ভিডিও ফুটেজ, ছবি, সেগুলি আমরা আদালতে উপস্থাপন করি এবং বিভিন্ন মেডিকেলের কাগজপত্র আমরা আদালতে উপস্থাপন করি। আদালত উভয়ের বক্তব্য শোনার পরে যারা মহিলা আইনজীবী ছিল, মহিলা অ্যাকিউজড ছিল, আসামি ছিল, তাদেরকে জামিন মঞ্জুর করেন। আর একজন বয়স্ক আইনজীবী ছিল, তারও জামিন মঞ্জুর করেন। আর 83 জনের মধ্যে প্রায় 11 জনের জামিন মঞ্জুর করেন। আর বাকি 72 জন আইনজীবী, তারা আসামিকে তিনি সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। গুমের তদন্ত করতে গিয়ে ঘটনাস্থলে বোমার সন্ধান পাওয়ার কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, তাদের হত্যার উদ্দেশ্যে বোমা পাতা হয়েছিল। এত বাধা পেরিয়ে তদন্ত এগিয়ে চলার কথা জানান তিনি। একই সাথে শেখ হাসিনা, চাংখারপুল ও আশুলিয়ায় হত্যার ঘটনায় করা তদন্তের খসড়া প্রতিবেদন পাওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। যথাসময়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানান তারা। মাজহুল হক মান্না জানাচ্ছেন। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করা হয় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে। যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলায় 15 জুন ও ফার্মগেটে নাফিস হত্যা মামলায় 6 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে কয়েকটি প্রতিবেদন পাওয়ার কথা জানায় প্রসিকিউশন। 3টা মামলার চার্জশিটের ড্রাফট আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে চানখারপুল, একটা আশুলিয়া, আর একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা মানবতা বিরোধীর কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, সেটারও ড্রাফট আমাদের হাতে এসেছে, যেটার আরও ফার্দার কাজ চলছে। খুব সাহসী 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। গুমের ঘটনায় করা তদন্ত নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। গুমের মামলাগুলো তদন্ত করছে। 3টা জটিলতম গুমের সেন্টার, আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। চিফ প্রসিকিউটর বলেছেন, বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে, তবে এ বিষয়ে সচেতন আছেন তারা। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
শেখ হাসিনা ও তার পরিবারের 8 সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সব সংস্থার সহযোগিতা নেবে দুদক। দুদক চেয়ারম্যান জানিয়েছেন, শেখ পরিবারকে দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এরই মধ্যে প্রায় 700 কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রোকসানা আমিন জানাচ্ছেন। ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং দেশে গড়ে তোলা শেখ পরিবারের সম্পদের হিসাব এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশিত। গণ অভ্যুত্থানের পর শেখ পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও তাদের ফেরত পেতে মরিয়া দুর্নীতি দমন কমিশন। ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে শেখ পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী এবং আমলাদের বিদেশে পাচার করা অর্থ ফেরাতে কাজ চলমান বলে তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান। যারা দেশে নাই তাদেরকে একটা আন্তর্জাতিক প্রক্রিয়া অবলম্বন করে ফিরিয়ে আনা, যেটা একটা কঠিন প্রক্রিয়া, এটা আমাদের স্বীকার করতে হবে। আমাদের মামলাটা যখন পড়ে যাচ্ছে, খুব শিগগিরই আপনারা পাবেন আদালত থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আপনি পাবেন। সেক্ষেত্রে যদি আমাদের আসামি অ্যাবসকন্ডিং হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সে আসামিকে আনার জন্য আরও প্রক্রিয়া আছে, ইন্টারপোল আছে এবং অন্যান্য যত সব প্রক্রিয়া আছে আমরা সবগুলি অনুসরণ করব। সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে তার দুর্নীতির বিষয়ে আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে, এমনটা দাবি করেছে দুদক। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে 65টি ব্যাংক হিসাবে প্রায় 700 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনে মামলা করেছে দুদক। অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান, যে কোনো সময় মামলা হতে পারে। আশঙ্কা এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তালিকা থেকে 1,80,000 জনকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এই প্রক্রিয়াকে প্রত্যাবাসন ইস্যুতে বড় অগ্রগতি হিসেবে দেখলেও ফেরার প্রশ্নে এখনও আস্থাশীল হতে পারেননি সাধারণ রোহিঙ্গারা। রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন প্রতিষ্ঠার দাবি জানিয়েছে তারা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আগে থেকেই বাংলাদেশ সরকারের প্রস্তুতির কথা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। কক্সবাজারের রুখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে জামায়াতে ইসলামের ওয়ার্ড কমিটির সভাপতি সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। বেলা 11টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুতুপালং MSF হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। উখিয়া থানার ওসি জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সহ 50টি অঙ্গরাজ্যের 1200-রও বেশি জায়গায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কানাডা, মেক্সিকো সহ ইউরোপের কয়েকটি দেশে। ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতিবাদে এসব বিক্ষোভে অংশ নেন লাখো মানুষ। ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগে এই বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। হ্যান্ডস অফ নামের এই বিক্ষোভে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে বৈরী আবহাওয়ার মধ্যেও অংশ নেন লাখো মানুষ। তারা ট্রাম্পের নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইলন মাস্কের বিরুদ্ধেও নানা স্লোগান দেন। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের পাশাপাশি কানাডা ও মেক্সিকোতে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। এর আগে ইউরোপের বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস এবং লন্ডনের শত শত ট্রাম্প বিরোধী আমেরিকান নাগরিক নিজ নিজ শহরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র জিন 3। 2024 সালে ঈদের চলচ্চিত্র জিন 2-র সাফল্যের পর সিনেমাটির সিক্ভেল নিয়ে হাজির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজল সহ অনেকে। সিনেমাটি পরিচালনায় আছেন কামরুজ্জামান রোমান। হলগুলোতে জিন 3 সিনেমা দেখতে দর্শকদের ভিড়। জিন 3-র সাফল্য ধরে রেখে মুক্তির 4 মাস পর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনেও মুক্তি দেওয়া হবে জিন 3। চলচ্চিত্রটির ওটিটি পার্টনার আই স্ক্রিন।
অনেক ভালো, ভয় পেয়েছি। কেমন লাগলো? ভালো, আলহামদুলিল্লাহ। খুব ভালো লেগেছে। কেমন লেগেছে ভাই? আলহামদুলিল্লাহ, জিন ভালো ছবি, অভিনয়, নায়কের অভিনয় ভালো লাগছে, পিচ্চির অভিনয়টা সবচেয়ে ভালো লাগছে। হ্যাঁ, প্ল্যান করে এসেছি জিন 3 দেখব, খুব ভালো লেগেছে। নিটোল টাটা, বিশেষ সংবাদ। বসন্তের আগমনের সাথে সাথে ইটালি, লম্বার্ডি, মিলানো ও তুরিন শহরের জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে কয়েক ডজন টিউলিপ বাগান। এসব বাগানে সরাসরি মাটি থেকে ফুল তুলে নেওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। বাগানে এসে মুগ্ধতায় হাঁটছেন, ছবি তুলছেন আর পছন্দের প্রিয় ফুল তুলে নিচ্ছেন তারা। 9 বছর আগে মিলান থেকে কয়েক কিলোমিটার উত্তরে আরএসএ ইটালির প্রথম টিউলিপ ইউ পার্ক গড়ে তোলেন অ্যাডভিন কোম্যান। গত শরতে কোম্যান 6.5 লাখ বাল্ব রোপণ করেছিলেন। 2 হেক্টর জমিতে এখন রঙের বিস্ফোরণ। কোম্যান আশা প্রকাশ করেছেন 5 থেকে 6 সপ্তাহের মধ্যে তার টিউলিপ বাগানে আনন্দ উপভোগ করতে আসবেন প্রায় 50,000 দর্শনার্থী। এবারে কৃষি সংবাদ। খাগড়াছড়িতে সূর্যমুখীর বাণিজ্যিক ফলন শুরু হয়েছে। সূর্যমুখীর তেল হৃদরোগীদের জন্য উপকারী হওয়ায় দিন দিন বাজারের চাহিদাও বাড়ছে। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আলমোকসেদ জানাচ্ছেন। পাহাড়ের মাটি ও জলবায়ু সূর্যমুখী চাষের উপযোগী। খাগড়াছড়ির জেলা সদর, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা সহ সব উপজেলাতেই সূর্যমুখীর চাষ হচ্ছে। একসময় সৌন্দর্য বর্ধনের জন্য বাড়ির আঙিনায় সামান্য পরিমাণে চারা লাগালেও বর্তমানে জেলার কৃষক প্রায় প্রত্যেক উপজেলায় বাণিজ্যিকভাবে সূর্যমুখীর চাষ করছেন। আমি গত বছরে সূর্যমুখী চাষ করছি 1 বিঘা জমিতে 5 মণ পেয়েছে। এবারও আশা করি তার চাইতে বেশি হতে পারে। সার, কীটনাশক সবকিছু সাহায্য সহযোগিতা পেয়েছি কৃষি সম্প্রসারণ থেকে। তেল আশা করি পাবো 80-90 লিটারের মতন। এখানকার মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় এবছর হেক্টর প্রতি ফলন ভালো হতে পারে বলছে কৃষি বিভাগ। এবছর আমরা বিনামূল্যে কৃষকদের 400 কৃষকের মাঝে 400 বিঘা জমিতে আমরা সূর্যমুখীর 2 কেজি করে বীজ সরবরাহ করেছি। আশা করি আগামীতে যদি আমরা এই সহযোগিতা হাত বাড়াতে পারি বা প্রসারিত করতে পারি, তাহলে সূর্যমুখীর আবাদ আরো বাড়বে। বাজারে প্রতি কেজি সূর্যমুখীর তেল 500 টাকায় বিক্রি করছেন চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নদী ভাঙনে বদলে যাচ্ছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানচিত্র। কয়েক বছরের ব্যবধানে বসতভিটা বিলীন হয়ে গড়ে উঠছে নতুন চর। এতে উদ্বাস্তু মানুষ বারবার হারিয়ে ফেলছে শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য মৌলিক অধিকার। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চরাঞ্চলের জীবনমান উন্নয়ন সহ মৌলিক অধিকার নিশ্চিতের দাবি ভুক্তভোগী সহ সব মহলের। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। উন্নয়নের নানান সূচকে এগিয়েছে দেশ, তবে উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি কুড়িগ্রামের 4.5 শতাধিক চরের 5 লাখের বেশি মানুষের জীবনে। হালামলের অধিকাংশ সুবিধা থেকে বঞ্চিত এই জনপদের প্রধান বাহন নৌকা কিংবা ঘোড়ার গাড়ি। মেঠোপথ, নদী আর প্রকৃতির নির্মল দৃশ্যপট কল্পনায় যতটা আকর্ষণীয়, এখানকার জীবন ততটাই রুক্ষ আর কঠিন। বেশিরভাগ চরে নেই শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যুৎসহ অন্যান্য মৌলিক সুবিধা। বর্ষার আগমনী বার্তা এই জনপদে বয়ে আনে নদী ভাঙনে সর্বস্ব হারানোর আতঙ্ক। তাই মাথা গোজার ঠাঁই রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে চরে চরে হয় মানববন্ধন সহ নানা কর্মসূচি। ক্লিনিকের ব্যবস্থা নাই, আমাদের রাস্তাঘাট নাই, যেগুলো আমাদের বাজেট দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এটা যথাসময়ে এবং উপযুক্ত যদি কাজ হয় তাহলেই চর এলাকার মানুষ সুবিধা বঞ্চিত হবে না। হাজার হাজার মানুষের বাড়ি ঘরদর সব এই নদীর গর্ভে চলে গেছে। দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগের তাগিদ সংশ্লিষ্টদের। এই চরাঞ্চলগুলোতে শিক্ষা ব্যবস্থা নাই, কোন চরের মধ্যে এখন পর্যন্ত সরকারিভাবে বিদ্যুতের সাহায্যে পানি সেচের ব্যবস্থা নাই। যদি এই জিনিসগুলো করা যায়, এই জিনিসগুলো হচ্ছে আমাদের চরাঞ্চলের মানুষের মৌলিক দাবি। সরকারের কাছে তুলে ধরতে চাই,
আমাদের যে জেলা প্রশাসন তাদের কাছে তুলে ধরতে চাই যে আপনারা এই চরাঞ্চলের মানুষের কথা চিন্তা করে দ্রুত পদক্ষেপ নেবেন। জীবন জীবিকার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশায় কুড়িগ্রামের চরাঞ্চলের লাখো বাসিন্দা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। গত 5 বছর সর্বনিম্ন রপ্তানির পর আন্তর্জাতিক বাজারে নতুন করে চাহিদা তৈরি হওয়ায় আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের চিংড়ি খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-2025 অর্থ বছরের প্রথম 8 মাসে চিংড়ি সহ হিমায়িত জ্যান্ত মাছের রপ্তানি আগের বছরের তুলনায় 14.45% বেড়েছে। শুধু ফেব্রুয়ারি মাসে রপ্তানি বেড়েছে 23.25%। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 40 দেশের অংশগ্রহণে বিনিয়োগ সম্মেলন শুরু সোমবার। 4 দিনের আয়োজনে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশাবাদী সরকার। শুল্ক কমাতে শিগগিরই মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। কমপক্ষে 3 মাস আগের মতোই শুল্ক রাখতে অনুরোধ জানাবে বাংলাদেশ। অর্থনীতিতে অন্তর্বর্তী সরকারের অর্জনে আইএমএফ সন্তুষ্ট, জানালেন অর্থ উপদেষ্টা। জুনের মধ্যে ঋণের 4র্থ ও 5ম কিস্তি। গণঅভ্যুত্থানের সময় হামলা, ভাঙচুর, হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করা আওয়ামীপন্থী 72 আইনজীবী কারাগারে, 11 জনের জামিন। এবং মিয়ানমারে ফিরতে রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন চায় রোহিঙ্গারা। প্রত্যাবাসনে প্রস্তুত বাংলাদেশের ট্রানজিট সেন্টার। প্রিয় দর্শক, চ্যানেলের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।